বেশ অনেকদিন ধরে বিস্তীর্ণ আফ্রিকান ভেল্ট পেরিয়ে রিক্টার্স ভেল্ট রেঞ্জ দেখা গেল। তাঁবুর সামনে হঠাৎ হাজির মাটাবেলে জাতির কয়েকটি লোক। তাদের সন্দেহ শঙ্কররা এসেছে হীরের খনির সন্ধানে। ডিয়েগো ওদের সামলে নিল। রিক্টার্স ভেল্ট পর্বতমালা বিশাল, পদে পদে বিপদ, পথ হারানোর ভয়। চাঁদের পাহাড়, চতুর্থ পর্ব। অ্যালভারেজ কড়া তামাকের পাইপ টানতে টানতে বলল, জানো শঙ্কর, আফ্রিকার এইসব অজানা অরণ্যে এখনো কত জানোয়ার আছে যার খবর বিজ্ঞান শাস্ত্র রাখে না। খুব কম সভ্য মানুষ এখানে এসেছে। ও কাপি বলে যে জানোয়ার, সে তো প্রথম দেখা গেল 1900 সালে। এক ধরনের বুনো শুয়োর আছে যা সাধারণ বুনো শুয়োরের প্রায় 3 গুণ বড় আকারে। 1888 সালে মোজেস কাউলে, পৃথিবী পর্যটক ও বড় শিকারী, সর্বপ্রথম ওই বুনো শুয়োরের সন্ধান পান বেলজিয়ান কঙ্গোর ওই লুয়ালাবা অরণ্যের মধ্যে। তিনি বহু কষ্টে একটা শিকারও করেন এবং নিউ ইয়র্ক প্রাণীবিদ্যা সংক্রান্ত মিউজিয়ামে উপহার দেন। বিখ্যাত রোডেশিয়ান মনস্টারের নাম শুনেছ? শঙ্কর বলল, না, কি সেটা? শোনো তবে। রোডেশিয়ার উত্তর সীমায় প্রকাণ্ড জলাভূমি আছে। ওদেশের অসভ্য জুলুদের মধ্যে অনেকেই এক অদ্ভুত ধরনের জানোয়ারকে এই জলাভূমিতে মাঝে মাঝে দেখেছে। ওরা বলে তার মাথা কুমিরের মতো, গন্ডারের মতো তার শিং আছে, গলাটা অজগর সাপের মতো লম্বা ও আঁশওয়ালা দেহটা জলহস্তির মতো, লেজটা কুমিরের মতো। বিরাট দেহ এই জানোয়ারের প্রকৃতিও খুব হিংস্র। জল ছাড়া কখনো ডাঙায় এই জানোয়ারকে দেখা যায়নি। তবে এইসব অসভ্য দেশি লোকের অতিরঞ্জিত বিবরণ বিশ্বাস করা শক্ত। কিন্তু 1880 সালে জেমস মার্টিন বলে একজন প্রসপেক্টর রোডেশিয়ার এই অঞ্চলে বহুদিন ঘুরেছিল সোনার সন্ধানে। মিস্টার মার্টিন আগে জেনারেল ম্যাথিউসের এডিসি ছিলেন। নিজে একজন ভালো ভূতত্ত্ব ও প্রাণীতত্ত্ববিদও ছিলেন। ইনি তার ডায়েরির মধ্যে রোডেশিয়ার এই অজ্ঞাত জানোয়ার দূর থেকে দেখেছেন বলে উল্লেখ করে গিয়েছেন। তিনিও বলেন জানোয়ারটা আকৃতিতে প্রাগৈতিহাসিক যুগের ডায়নোসর জাতীয় সরীসৃপের মতো ও বেজায় বড়। কিন্তু তিনি জোর করে কিছু বলতে পারেননি, কারণ খুব ভোরের কুয়াশার মধ্যে কোভিরান্ডো হ্রদের সীমানায় জলাভূমিতে আবছায়াভাবে তিনি জানোয়ারটাকে দেখেছিলেন। জানোয়ারটার ঘোড়ার চিহি ডাকের মতো ডাক শুনেই তার সঙ্গে জুলু চাকরগুলো ঊর্ধ্বশ্বাসে পালাতে পালাতে বলল, সাহেব পালাও পালাও, ডিঙ্গনেক ডিঙ্গনেক। ডিঙ্গনেক ওই জানোয়ারটার জুলু নাম। 2-3 বছরে 1-2 বার দেখা দেয় কি না দেয়, কিন্তু সেটা এতই হিংস্র যে তার আবির্ভাব সে দেশের লোকের পক্ষে ভীষণ ভয়ের ব্যাপার। মিস্টার মার্টিন বলেন তিনি তার 303 টোটা গোটা 2 উপরি উপরি ছুঁড়েছিলেন জানোয়ারটার দিকে। অত দূর থেকে তাক হলো না। রাইফেলের আওয়াজে সেটা সম্ভবত জলে ডুব দিলে। শঙ্কর বলল, তুমি কি করে জানলে এসব? মার্টিনের ডায়েরি ছাপানো হয়েছিল নাকি? না, অনেকদিন আগে বুলাওয়ায় ক্রনিকল কাগজে মিস্টার মার্টিনের এই ঘটনাটা বেরিয়েছিল। আমি তখন সবে দেশে এসেছি। রোডেশিয়া অঞ্চলে আমিও প্রসপেক্টিং করে বেড়াতাম বলে জানোয়ারটার বিবরণ আমাকে খুব আকৃষ্ট করে। কাগজখানা অনেকদিন আমার কাছে রেখেও দিয়েছিল। তারপর কোথায় হারিয়ে গেল। ওরাই নাম দিয়েছিল জানোয়ারটার রোডেশিয়ান মনস্টার। শঙ্কর বলল, তুমি কোনো কিছু অদ্ভুত জানোয়ার দেখনি? প্রশ্নটার সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য ব্যাপার ঘটল। তখন সন্ধ্যার অন্ধকার ঘন হয়ে নেমে এসেছে। সেই আবছায়া আলো অন্ধকারের মধ্যে শঙ্করের মনে হল হয়তো শঙ্করের ভুল হতে পারে, কিন্তু শঙ্করের মনে হল সে দেখল অ্যালভারেজ, দুর্ধর্ষ ও নির্ভীক অ্যালভারেজ, দুঁদে ও অব্যর্থ লক্ষ্য অ্যালভারেজ ওর প্রশ্ন শুনে চমকে উঠল এবং সেইটাই সকলের চেয়ে আশ্চর্য, যেন পরক্ষণেই শিউরে উঠল।
সঙ্গে সঙ্গে অ্যালভারেজ যেন নিজের অজ্ঞাতসারেই চারপাশের জনমানবহীন ঘন জঙ্গল ও রহস্য ভরা দুরারোহ পর্বতমালার দিকে একবার চেয়ে দেখল। কোনো কথা বলল না, যেন এই পর্বত জঙ্গলে বহুকাল পরে এসে অতীতের কোনো বিভীষিকাময় পুরনো ঘটনা ওর স্মৃতিতে ভেসে উঠেছে, যে স্মৃতিটা ওর পক্ষে খুব প্রীতিকর নয়। অ্যালভারেজ ভয় পেয়েছে, অবাক। অ্যালভারেজের ভয় শঙ্কর ভাবতেও পারে না, কিন্তু সেই ভয়টা অলক্ষিতে এসে শঙ্করের মনেও চেপে বসল। এই সম্পূর্ণ অজানা বিচিত্র রহস্যময় বনানী, এই বিরাট পর্বত প্রাচীর যেন এক গভীর রহস্যকে যুগ যুগ ধরে গোপন করে আসছে। যে বীর, যে নির্ভীক এগিয়ে এসো সে, কিন্তু মৃত্যুপণে ক্রয় করতে হবে সেই গহন রহস্যের সন্ধান। রিক্টার্সভেল্ড পর্বতমালা ভারতের হিমালয় নয়। এই দেশের মাসাই, জুলু, মাটাবেল প্রভৃতি আদিম জাতির মতোই ওর আত্মা নিষ্ঠুর, বর্বর, নরমাংস লোলুপ। সে কাউকে রেহাই দেবে না। তারপর দিন দুই কেটে গেল। ওরা ক্রমশ গভীর থেকে গভীরতর জঙ্গলের মধ্যে প্রবেশ করল। পথ কোথাও সমতল নয়, কেবল চড়াই আর উতরাই। মাঝে মাঝে কর্কশ ও দীর্ঘ টুসক ঘাসের বন। জল প্রায় দুষ্প্রাপ্য। ঝর্ণা এক আধটা যদিও বা দেখা যায়, অ্যালভারেজ তাদের জল ছুঁতেও দেয় না। দিব্যি স্ফটিকের মতো নির্মল জল পড়ছে ঝর্ণা বেয়ে, সুশীতল ও লোভনীয়। তৃষ্ণার্ত লোকের পক্ষে সে লোভ সংবরণ করা বড়ই কঠিন। কিন্তু অ্যালভারেজ জলের বদলে ঠান্ডা চা খাওয়াবে, তবুও জল খেতে দেবে না। জলের তৃষ্ণা ঠান্ডা চায়ে দূর হয় না। তৃষ্ণার কষ্টই সবচেয়ে বেশি কষ্ট বলে মনে হচ্ছিল শঙ্করের। এক জায়গায় টুসক ঘাসের বন বেজায় ঘন, তার উপরে ওদের চার ধার ঘিরে সেদিন কুয়াশাও খুব গভীর। হঠাৎ বেলা উঠলে নিচের কুয়াশা সরে গেল। সামনে চেয়ে শঙ্করের মনে হলো খুব বড় একটা চড়াই তাদের পথ আগলে দাঁড়িয়ে। কত উঁচু সেটা তা জানা সম্ভব নয়, কারণ নিবিড় কুয়াশায় কিংবা মেঘে তার উপরের দিকটা সম্পূর্ণভাবে আবৃত। অ্যালভারেজ বলল, রিক্টার্সভেল্ডের আসল রেঞ্জ। শঙ্কর বলল, এটা পার হওয়া কি দরকার? অ্যালভারেজ বলল, এই জন্য দরকার যে সেবার আমি আর জিম দক্ষিণ দিক থেকে এসেছিলাম এই পর্বত শ্রেণীর পাদমূলে, কিন্তু আসল রেঞ্জ পার হয়নি। যে নদীর ধারে হলদে হিরে পাওয়া গিয়েছিল তার গতি পূব থেকে পশ্চিমে। এবার আমরা যাচ্ছি উত্তর থেকে দক্ষিণে। সুতরাং পর্বত পার হয়ে ওপারে না গেলে কি করে সেই নদীটার ঠিকানা করতে পারি? শঙ্কর বলল, আজ যেরকম কুয়াশা হয়েছে দেখতে পাচ্ছি, তাতে একটু অপেক্ষা করা যাক না কেন? আর একটু বেলা বাড়ুক। তাঁবু ফেলে আহারাতি সম্পন্ন করা হলো। বেলা বাড়লেও কুয়াশা তেমন কাটল না। শঙ্কর ঘুমিয়ে পড়ল তাঁবুর মধ্যে। ঘুম যখন ভাঙল, বেলা তখন নেই। চোখ মুছতে মুছতে তাঁবুর বাইরে এসে সে দেখল অ্যালভারেজ চিন্তিত মুখে ম্যাপ খুলে বসে আছে। শঙ্করকে দেখে বলল, শঙ্কর, আমাদের এখনো অনেক ভুগতে হবে। সামনে চেয়ে দেখো। অ্যালভারেজের কথার সঙ্গে সঙ্গে সামনের দিকে চাইতেই এক গম্ভীর দৃশ্য শঙ্করের চোখে পড়ল। কুয়াশা কখন কেটে গেছে। তার সামনে বিশাল রিক্টার্সভেল্ড পর্বতের প্রধান থাক ধাপে ধাপে উঠে মনে হয় যেন আকাশে গিয়ে ঠেকেছে। কিন্তু সামনের পর্বতাংশ
সম্পূর্ণ দুরারোহ, শুধুই খাড়া খাড়া পাহাড়, কোথাও একটু ঢালু নেই। অ্যালভারেজ বলল, এখান থেকে পাহাড়ে ওঠা সম্ভব নয় শঙ্কর, দেখেই বুঝেছ নিশ্চয়। পাহাড়ের কোলে কোলে পশ্চিম দিকে চলো, যেখানে ঢালু এবং নিচু পাবো সেখান দিয়েই পাহাড় পার হতে হবে। কিন্তু এই 150 মাইল লম্বা পর্বত শ্রেণীর মধ্যে কোথায় সেরকম জায়গা আছে, এ খুঁজতেই তো 1 মাসের ওপর যাবে দেখছি। কিন্তু দিন 5-6 পশ্চিম দিকে যাওয়ার পর এমন একটা জায়গা পাওয়া গেল যেখানে পর্বতের গা বেশ ঢালু, সেখান দিয়ে পর্বতে ওঠা চলতে পারে। পরদিন খুব সকাল থেকে পর্বতারোহণ শুরু হলো। শঙ্করের ঘড়িতে তখন বেলা 6:30। 8:30 বাজতে না বাজতে শঙ্কর আর চলতে পারে না। যে জায়গাটা দিয়ে তারা উঠেছে সেখানে পর্বতের খাড়াই 4 মাইলের মধ্যে উঠেছে 6000 ফুটে। সুতরাং পথটা ঢালু হলেও কি ভীষণ দুরারোহ তা সহজেই বোঝা যাবে। তাছাড়া যতই উপরে উঠছে অরণ্য ততই নিবিড়তর, ঘন অন্ধকার চারিদিকে। বেলা হয়েছে, রোদ উঠেছে, অথচ সূর্যের আলো ঢোকেনি জঙ্গলের মধ্যে। আকাশই চোখে পড়ে না, তাই সূর্যের আলো। পথ বলে কোনো জিনিস নেই, চোখের সামনে শুধুই গাছের গুঁড়ি, যেন ধাপে ধাপে আকাশের দিকে উঠে চলেছে। কোথা থেকে জল পড়ছে কে জানে। পায়ের নিচের পাথর ভেজা ও পিছল, প্রায় সব জায়গায় শ্যাওলা ধরা। পা পিছলে গেলে গড়িয়ে নিচের দিকে বহু দূর চলে গিয়ে তীক্ষ্ণ শিলাখণ্ডে আহত হতে হবে। শঙ্কর বা অ্যালভারেজ কারোর মুখে কথা নেই। উঠবার কষ্টে দুজনেই অবসন্ন, দুজনেরই ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। শঙ্করের কষ্ট আরো বেশি। বাংলার সমতল ভূমিতে আজন্ম মানুষ হয়েছে, পাহাড়ে ওঠার অভ্যেস নেই কখনো। শঙ্কর ভাবছে অ্যালভারেজ কখন বিশ্রাম করতে বলবে। সে আর উঠতে পারছে না, কিন্তু যদি সে মরেও যায় একথা অ্যালভারেজকে সে কখনোই বলবে না যে সে আর পারছে না। হয়তো তাতে অ্যালভারেজ ভাববে ইস্ট ইন্ডিজের মানুষগুলো দেখছি নিতান্তই অপদার্থ। এই মহাদুর্গম পর্বত ও অরণ্যে সে ভারতের প্রতিনিধি, এমন কোনো কাজ সে করতে পারে না যাতে তার মাতৃভূমির মুখ ছোট হয়ে যায়। হঠাৎ শঙ্করের চোখে পড়ল গাছের ডালে মাঝে মাঝে লম্বা দাড়ি গোঁপওয়ালা বালখিল্য মুনিদের মতো ও কারা বসে রয়েছে। তারা সবাই চুপচাপ বসে, মুনিদের মতো গাম্ভীর্যে ভরা। ব্যাপার কি? অ্যালভারেজ বলল, ও হচ্ছে কোলবস জাতীয় মাদি বাঁদর। পুরুষ জাতীয় কোলবস বাঁদরের দাড়ি গোপ নেই। এই স্ত্রী জাতীয় কোলবস বাঁদরের হাতখানেক লম্বা দাড়ি গোপ গজায় এবং তারা বড় গম্ভীর, দেখেই বুঝতে পারছো। ওদের কাণ্ড দেখে শঙ্কর হেসেই খুল। রেডিও মির্চি 98.3 FM এর নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। ডিয়েগো শোনালো জেমস মার্টিনের কাহিনী, যিনি রোডেশিয়ায় ডিঙ্গোনেকের পাল্লায় পড়েছিলেন। ডিঙ্গোনেক রোডেশিয়ার মনস্টার। শঙ্কর লক্ষ্য করল এর উল্লেখ মাত্রই ডিয়েগো কেমন যেন শিউরে উঠল। পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে তারা উঠছে উঠছে। পথ যতটাই দুর্গম, তার প্রাকৃতিক সৌন্দর্য ততটাই মনোরম। অ্যালভারেজ ওকে শিখিয়ে দিল, এইসব জায়গায় খুব সাবধানে পা ফেলে চলতে হবে। এমন জায়গা আছে যেখানে মানুষ চলতে চলতে ওই ঝরা পাতার রাশির মধ্যে ভুস করে ঢুকে ডুবে যেতে পারে, যেমন অতর্কিত পথ চলতে চলতে পুরনো কুয়োর মধ্যে পড়ে যায়।
উদ্ধার করা সম্ভব না হলে সেসব ক্ষেত্রে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু অনিবার্য। শঙ্কর বলল, পথের গাছপালা না কাটলে আর তো ওঠা যাচ্ছে না, বড় ঘন হয়ে উঠেছে। খুরের মতো ধারালো চওড়া এলিফ্যান্ট ঘাসের বন, যেন রোমান যুগের দ্বিধার তলোয়ার। তার মধ্যে দিয়ে যাওয়ার সময় দুজনের কেউই নিরাপদ বলে ভাবছে না নিজেকে। দুহাত তফাতে কি আছে দেখা যায় না যখন, তখন সব রকম বিপদের সম্ভাবনাই তো রয়েছে। বাঘ, সিংহ বা বিষাক্ত সাপ কোনোটাই থাকা বিচিত্র নয়। শঙ্কর লক্ষ্য করছে মাঝে মাঝে ডুগডুগি বা ঢোল বাজানোর মতো একটা শব্দ হচ্ছে কোথায় যেন বনের মধ্যে। কোনো অসভ্য জাতির লোক ঢোল বাজাচ্ছে নাকি? অ্যালভারেজকে সে জিজ্ঞেস করল। অ্যালভারেজ বলল, ঢোল নয়, বড় বেবুন কিংবা বন মানুষের বুক চাপড়ে ওই রকম শব্দ করে। মানুষ এখানে কোথা থেকে আসবে? শঙ্কর বলল, তুমি যে বলেছিলে বনে গরিলা নেই। গরিলা সম্ভবত নেই। আফ্রিকার মধ্যে বেলজিয়ান কঙ্গোর কিছু অঞ্চল, রোম্যান্সির আল্পস বা ভিরুঙ্গা আগ্নেয় পর্বতের অরণ্য ছাড়া অন্য কোথাও গরিলা আছে বলে তো জানা নেই। গরিলা ছাড়াও অন্য ধরনের বন মানুষে বুক চাপড়ে ওরকম আওয়াজ করতে পারে। ওরা ৪,৫০০ ফুটের ওপর উঠেছে। সেদিনের মতো সেখানেই রাত্রির বিশ্রামের জন্য তাঁবু ফেলা হলো। একটা বিশাল সত্যিকার ট্রপিক্যাল অরণ্যের রাত্রিকালীন শব্দ এত বিচিত্র ধরনের ও এত ভীতিজনক যে সারা রাত শঙ্কর চোখের পাতা বোঝাতে পারল না। শুধু ভয় নয়, ভয়ে মিশ্রিত একটা বিস্ময়। কত রকমের শব্দ, হায়নার হাসি, কলবাস বানরের কর্কশ চিৎকার, বন মানুষের বুক চাপড়ানোর আওয়াজ, বাঘের ডাক। প্রকৃতির এই বিরাট নিজস্ব পশুশালায় রাত্রে কেউ ঘুমোয় না। সমস্ত অরণ্যটা এই গভীর রাত্রে হঠাৎ যেন ক্ষেপে উঠেছে। বছর কয়েক আগে খুব বড় একটা সার্কাস দল এসে ওদের স্কুল বোর্ডিং এর পাশের মাঠে তাঁবু ফেলেছিল। তাদের জানোয়ারদের চিৎকারে বোর্ডিং এর ছেলেরা রাত্রে ঘুমোতে পারত না। শঙ্করের সেই কথা এখন মনে পড়ল। কিন্তু এসবের চেয়েও মাঝরাতে একদল বুনো হাতির ডাক তাঁবুর অত্যন্ত কাছে শুনে শঙ্কর এমন ভয় পেয়ে গেল যে অ্যালভারেজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠালো। অ্যালভারেজ বলল, আগুন জ্বলছে তাঁবুর বাইরে, কোনো ভয় নেই, ওরা ঘেঁষবে না এদিকে। সকালে উঠে আবার ওপরে ওঠা শুরু। উঠছে উঠছে মাইলের পর মাইল বুনো বাঁশের জঙ্গল, তার তলায় বুনো আদা। ওদের পথের ১০০ হাতের মধ্যে বাঁদিকের বাঁশবনের তলা দিয়ে একটা প্রকাণ্ড হাতির দল কচি বাঁশের ঝাড় মড়মড় করে ভাঙতে ভাঙতে চলে গেল। ৭,৫০০ ফুটের উপর থেকে বনের প্রকৃতি একেবারে বদলে গেল। এই পর্যন্ত উঠতে ওদের আরো ২ দিন লেগেছে। আর অসহ্য কষ্ট, কোমর পিঠ ভেঙে পড়ছে। এখানে বনানীর মূর্তি বড় অদ্ভুত। প্রত্যেক গাছের গুঁড়ি ও শাখা প্রশাখা পুরু শ্যাওলায় আবৃত। প্রত্যেক ডাল থেকে শ্যাওলা ঝুলছে। ও শ্যাওলা কোথাও কোথাও এত লম্বা যে গাছ থেকে ঝুলে প্রায় মাটিতে এসে ঠেকবার মতো হয়েছে। বাতাসে সেগুলো আবার দোল খাচ্ছে। তার উপর কোথাও সূর্যের আলো নেই, সব সময়ই যেন গোধূলি। আর সবটা ঘিরে বিরাজ করছে এক অপার্থিব ধরনের নিস্তব্ধতা। বাতাস বইছে, তারও শব্দ নেই। পাখির কুজন নেই সে বনে। মানুষের গলার সুর নেই, কোনো জানোয়ারের ডাক নেই। যেন কোনো অন্ধকার নরকে
লম্বা দাড়ি প্রেতের দলের মধ্যে এসে পড়েছে ওরা। সন্ধ্যার পরেই সমস্ত বনানী নিবিড় অন্ধকারে আবৃত হল। তাঁবুর বাইরে ওরা আগুন করেছে। সেই আলোর মণ্ডলীর বাইরে আর কিছু দেখা যায় না। এই বনের আশ্চর্য নিস্তব্ধতা শঙ্করকে বিস্মিত করেছে। বনানীর সেই বিচিত্র নৈশ শব্দ এখানে স্তব্ধ কেন? অ্যালভারেজ চিন্তিত মুখে ম্যাপ দেখছিল। বলল, শোনো শঙ্কর, একটা কথা ভাবছি। 8,000 ফুট উঠলাম, কিন্তু এখনো পর্বতের সেই খাঁজটা পেলাম না যেটা দিয়ে আমরা রেঞ্জ পার হয়ে ওপারে যাব। আর কত উপরে উঠবো? যদি ধরো এই অংশে স্যাডেলটা নাই থাকে। শঙ্করের মনেও এই খটকা যে না জেগেছে তা নয়। সে আজই ওঠবার সময় মাঝে মাঝে ফিল্ড গ্লাস দিয়ে ওপরের দিকে দেখবার চেষ্টা করেছে, কিন্তু ঘন মেঘে বা কুয়াশায় ওপরের দিকটা সব সময় আবৃত থাকায় তার চেষ্টা ব্যর্থ হয়েছে। সত্যি তো, তারা কত উঠবে? আর সমতল খাঁজ যদি না পাওয়া যায়, আবার নিচে নামতে হবে, আবার অন্য জায়গা বেয়ে উঠতে হবে। দফা সারা। সে বলল, ম্যাপে কি বলে? অ্যালভারেজের মুখ দেখে মনে হলো ম্যাপের ওপর সে আস্থা হারিয়েছে। বলল, এ ম্যাপ অত খুঁটিনাটি ভাবে তৈরি নয়। এ পর্বতে উঠেছে কে যে ম্যাপ তৈরি হবে? এই যে দেখছো, এইখানা স্যার ফিলিপো ডি ফিলিপির তৈরি ম্যাপ, যিনি পর্তুগিজ পশ্চিম আফ্রিকার ফার্দিনান্দো পো শৃঙ্গ আরোহণ করে খুব নাম করেন, এবং বছর কয়েক আগে বিখ্যাত পর্বত আরোহণকারী পর্যটক ডিউক অফ আব্রুৎসির অভিযানেও যিনি ছিলেন, কিন্তু রিক্টার্স ওয়েল্ডে তিনি ওঠেননি। এই ম্যাপে পাহাড়ের যে কন্ট্রোল ছবি আঁকা আছে তা খুব নিখুঁত বলে তো মনে হয় না। ঠিক বুঝছি না। হঠাৎ শঙ্কর বলে উঠল, ও কি? তাঁবুর বাইরে প্রথমে একটা অস্পষ্ট আওয়াজ এবং পরক্ষণেই একটা কষ্টকর কাশির শব্দ পাওয়া গেল, যেন থাইসিসের রোগী খুব কষ্টে কাতরভাবে কাশছে। একবার, দুবার, তারপর এই শব্দটা থেমে গেল। কিন্তু সেটা মানুষের গলার শব্দ নয়। শোনা মাত্রই শঙ্করের সে কথা মনে হলো। রাইফেল নিয়ে সে ব্যস্তভাবে তাঁবুর বাইরে যেতে যাচ্ছে। বসো। অ্যালভারেজ তাড়াতাড়ি উঠে ওর হাত ধরে বসিয়ে দিল। শঙ্কর আশ্চর্য হয়ে বলল, কেন, কিসের শব্দ ওটা? বলে অ্যালভারেজের দিকে চাইতেই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল তার মুখ বিবর্ণ হয়ে গেছে। শব্দটা শুনেই কি সঙ্গে সঙ্গে তাঁবুর অগ্নিকুণ্ডের মণ্ডলীর বাইরে নিবিড় অন্ধকারে একটা ভারী অথচ লঘুপথ জীব যেন জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে বেশ মনে হল। দুজনেই খানিকটা চুপচাপ। তারপর অ্যালভারেজ বলল, আগুনে কাঠ ফেলে দাও, বন্দুক দুটো ভরা আছে কিনা দেখো। ওর মুখের ভাব দেখে শঙ্কর ওকে আর কোনো প্রশ্ন করতে সাহস করল না। রাত্রি কেটে গেল। রেডিও মির্চি 98.3 FM এর নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। ঘন বনের মধ্যে দিয়ে ডিয়েগো আর শঙ্কর চলেছে। 7,500 ফুটে পাহাড়ের রূপ দেখে শঙ্কর মুগ্ধ। ম্যাপ দেখে ঠিক আর দিক নির্ণয় করা যাচ্ছে না। এর মধ্যে তাঁবুর বাইরে হঠাৎ একটা অদ্ভুত শব্দ আর পায়ের আওয়াজ। পরদিন সকালে শঙ্করের ঘুম ভাঙল আগে। তাঁবুর বাইরে এসে
কফি করবার আগুন জ্বালতে সে তাঁবু থেকে কিছু দূর কাঠ ভাঙতে গেল। হঠাৎ তার নজরে পড়ল ভিজে মাটির ওপর একটা পায়ের দাগ। লম্বায় দাগটা 11 ইঞ্চির কম নয়, কিন্তু পায়ে 3টে মাত্র আঙুল। 3 আঙুলেরই দাগ, বেশ স্পষ্ট। পায়ের দাগ ধরে সে এগিয়ে গেল। আরো অনেকগুলো সেই পায়ের দাগ আছে, সবগুলোতেই সেই 3 আঙুল। শঙ্করের মনে পড়ল ইউগান্ডা স্টেশন ঘরে অ্যালভারেজের মুখে শোনা জিম কার্টারের মৃত্যু কাহিনী। গুহার মুখে বালির ওপর সেই অজ্ঞাত হিংস্র জানোয়ারের 3 আঙুলওয়ালা পায়ের দাগ। কাফের গ্রামের বাইরে সেই সর্দারের মুখে শোনা গল্প। কাল রাত্রে অ্যালভারেজের বিবর্ণ মুখও সঙ্গে সঙ্গে মনে পড়ল। আর একদিনও অ্যালভারেজ ঠিক এই রকমই ভয় পেয়েছিল, যেদিন পর্বতের পাদমূলে ওরা প্রথম এসে তাঁবু পাত্রে কোনো জানোয়ারের শব্দ পাওয়া যায়নি কেন। এখন তা শঙ্করের কাছে পরিষ্কার হয়ে গেল। অ্যালভারেজ পর্যন্ত ভয়ে বিবর্ণ হয়ে উঠেছিল ওর গলার শব্দ শুনে। বোধহয় ও শব্দর সঙ্গে অ্যালভারেজের পূর্বে পরিচয় ঘটেছে। অ্যালভারেজের ঘুম ভাঙতে সেদিন একটু দেরি হল। গরম কফি এবং কিছু খাদ্য গলাধঃকরণ করবার সঙ্গে সঙ্গে সে আবার সেই নির্ভীক ও দুর্ধর্ষ অ্যালভারেজ, যে মানুষকেও ভয় করে না, শয়তানকেও না। শঙ্কর ইচ্ছে করেই অ্যালভারেজকে ওই অজ্ঞাত জানোয়ারের পায়ের দাগটা দেখালো না। কি জানি, যদি অ্যালভারেজ বলে বসে এখনো পাহাড়ের স্যাডেল পাওয়া গেল না, তবে নেমে যাওয়া যাক। সকালে সেদিন খুব মেঘ করে ঝমঝম করে বৃষ্টি নামল। পর্বতের ঢাল বেয়ে যেন হাজার হাজার ঝর্ণার ধারায় বৃষ্টির জল গড়িয়ে নিচে নামছে। এই বন ও পাহাড় চোখে কেমন যেন ধাঁধা লাগিয়ে দেয়। এতটা উঠেছে ওরা, কিন্তু প্রতি 1000 ফুট উপর থেকে নিচের অরণ্যের গাছপালার মাথা দেখে সেগুলো সমতল ভূমির অরণ্য বলে ভুল হচ্ছে। কাজেই প্রথমটা মনে হয় যেন কতটুকুই বা উঠেছি, এইটুকু তো। বৃষ্টি সেদিন থামল না। বেলা 10টা পর্যন্ত অপেক্ষা করে অ্যালভারেজ উঠবার হুকুম দিল। শঙ্কর এটা আশা করেনি। এখানে শঙ্কর কর্মী শ্বেতাঙ্গ চরিত্রের একটা দিক লক্ষ্য করল। তার মনে হচ্ছিল, কেন এই বৃষ্টিতে মিছিমিছি বার হওয়া? একটা দিনে কি এমন হবে? বৃষ্টি মাথায় পথে চলে লাভ। অবিশ্রান্ত বৃষ্টিধারার মধ্যে ঘন অরণ্যানী ভেদ করে সেদিন ওরা সারা দিন উঠল। উঠছে উঠছে উঠছেই। শঙ্কর আর পারে না। কাপড় চোপড়, জিনিসপত্র, তাঁবু সব ভিজে একাকার। একখানা রুমাল পর্যন্ত শুকনো নেই কোথাও। শঙ্করের কেমন একটা অবসাদ এসেছে দেহ ও মনে। সন্ধ্যার দিকে যখন সমগ্র পর্বত ও অরণ্য মেঘের অন্ধকারে ও সন্ধ্যার অন্ধকারে একাকার হয়ে ভীম দর্শন ও গম্ভীর হয়ে উঠল, তখন ওর মনে হলো এই অজানা দেশে, অজানা পর্বতের মাথায়, ভয়ানক হিংস্র জন্তু সংকুল বনের মধ্যে দিয়ে বৃষ্টি মুখর সন্ধ্যায় কোন অজানা হীরের খনি বা তার চেয়েও অজানা মৃত্যুর অভিমুখে চলেছে সে কোথায়? অ্যালভারেজ কে তার পরামর্শে কেন সে এখানে এলো? হীরের খনিতে তার দরকার নেই। বাংলাদেশের খড়ে ছাওয়া ঘর, ছায়া ভরা শান্ত গ্রাম্য পথ, ক্ষুদ্র নদী, পরিচিত পাখিদের কাকলি, সেসব যেন কত দূরের কোন অবাস্তব স্বপ্নরাজ্যের জিনিস।
আফ্রিকার কোনো হীরের খনি সেসবের চেয়ে মূল্যবান নয়। কিন্তু তার এই ভাব কেটে গেল অনেক রাত্রে, যখন নির্মেঘ আকাশে চাঁদ উঠল। সে অপার্থিব জ্যোৎস্নাময় রাত্রের বর্ণনা নেই। শঙ্কর আর পৃথিবীতে নেই। বাংলা বলে কোনো দেশ নেই। সব স্বপ্ন হয়ে গেছে। সে আর কোথাও ফিরতে চায় না। হিরে চায় না, অর্থ চায় না। পৃথিবী থেকে বহু ঊর্ধ্বের এক ধবধবে সাদা স্বর্গের এখন সে অধিবাসী। তার চারধারে প্রকৃতির যে সৌন্দর্য, কোনো মানুষের চোখ এর আগে তা দেখেনি। সে গহন নিস্তব্ধতা এর আগে কোনো মানুষ অনুভব করেনি। জনমানবহীন বিশাল রিক্টাসভেল্ড পর্বত ও অরণ্য এই গভীর নিশীথে মেঘলোকে আসন পেতে আপনাতে আপনি আত্মস্থ, ধ্যান স্তিমিত। পৃথিবীর মানুষের সেখানে প্রবেশ লাভের সৌভাগ্য কচ্ছিৎ ঘটে। সেই রাত্রে ঘুম থেকেও ধর্মড়িয়ে উঠল অ্যালভারেজের ডাকে। অ্যালভারেজ ডাকছে, শঙ্কর, 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 ওঠো, বন্দুক বাগাও। কি? তারপরও কান পেতে শুনল। তাঁবুর চারপাশে কে যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার জোরে জোরে নিঃশ্বাসের শব্দ বেশ শোনা যাচ্ছে তাঁবুর মধ্যে থেকে। চাঁদ ঢলে পড়েছে। তাঁবুর বাইরে অন্ধকারই বেশি। জ্যোৎস্নাটুকু গাছের মগডালে উঠে গেছে। কিছুই দেখা যাচ্ছে না। তাঁবুর দরজার মুখে আগুন তখনও একটু একটু জ্বলছে, কিন্তু তার আলোর বৃত্ত যেমন ছোট, আলোর জ্যোতিও তেমনই ক্ষীণ। তাতে দেখবার সাহায্য কিছুই হয় না। হুড়মুড় করে একটা শব্দ হলো। গাছপালা ভেঙে একটা ভারী জানোয়ার হঠাৎ ছুটে পালালো যেন। যেন তাঁবুর সকলে সজাগ হয়ে উঠেছে। এখন আর অতর্কিতে শিকারের সুবিধে হবে না। বাইরের জানোয়ারটা তা বুঝতে পেরেছে। জানোয়ারটা যাই হোক না কেন, তার যেন বুদ্ধি আছে, বিচারের ক্ষমতা আছে, মস্তিষ্ক আছে। অ্যালভারেজ রাইফেল হাতে টর্চ জেলে বাইরে গেল। শঙ্কর গেল ওর পেছনে পেছনে। টর্চের আলোয় দেখা গেল তাঁবুর উত্তর পূর্ব কোণের জঙ্গলের চারা গাছপালার উপর দিয়ে যেন একটা ভারী স্টিম রোলার চলে গেছে। অ্যালভারেজ সেই দিকে বন্দুকের নল উঁচিয়ে বার দুই আওয়াজ করল। কোনো দিকে কোনো শব্দ পাওয়া গেল না। ফেরবার সময় তাঁবুর ঠিক দরজার মুখে আগুনের কুণ্ডের অতি কাছেই একটা পায়ের দাগ দুজনেরই চোখে পড়ল। মাত্র 3টে আঙুলের দাগ, ভেজে মাটির ওপর সুস্পষ্ট। এতে প্রমাণ হয় জানোয়ারটা আগুনকে ভয় পায় না। শঙ্করের মনে হল যদি ওদের ঘুম না ভাঙত, তবে এই অজ্ঞাত বিভীষিকাটি তাঁবুর মধ্যে ঢুকতে একটুও দ্বিধা করত না, এবং তারপর কি ঘটত তা কল্পনা করে কোনো লাভ নেই। অ্যালভারেজ বলল, শঙ্কর, তুমি তোমার ঘুম শেষ করো, আমি জেগে আছি। শঙ্কর বলল, না, তুমি ঘুমো অ্যালভারেজ। অ্যালভারেজ ক্ষীণ হাসি হেসে বলল, পাগল, তুমি জেগে কিচ্ছু করতে পারবে না শঙ্কর, ঘুমিয়ে পড়ো। ওই দেখো, দূরে বিদ্যুৎ চমকাচ্ছে, আবার ঝড় বৃষ্টি আসবে, রাত শেষ হয়ে আসছে, ঘুমো।
আমি বরং একটু কফি খাই। রাত ভোর হওয়ার সঙ্গে সঙ্গে এলো মুষলধারে বৃষ্টি, সঙ্গে সঙ্গে যেমনি বিদ্যুৎ তেমনি মেঘ গর্জন। সে বৃষ্টি চলল সমানে সারা দিন, তার বিরাম নেই, বিশ্রাম নেই। শঙ্করের মনে হলো পৃথিবীতে আজ প্রলয়ের বর্ষণ শুরু হয়েছে। প্রলয়ের দেবতা সৃষ্টি ভাসিয়ে দেওয়ার সূচনা করবেন বুঝি। বৃষ্টির বহর দেখে অ্যালভারেজ পর্যন্ত দমে গিয়ে তাঁবু ওঠাবার নাম মুখে আনতে ভুলে গেল। বৃষ্টি থামল তখন বিকেল 5টা। বোধহয় বৃষ্টি না থামলেই ভালো ছিল, কারণ অমনি অ্যালভারেজ চলা শুরু করবার হুকুম দিল। বাঙালি ছেলের স্বভাবতই মনে হয় এখন অবেলায় যাওয়া কেন, এত কি সময় বয়ে যাচ্ছে। কিন্তু অ্যালভারেজের কাছে দিন রাত, বর্ষা, রোদ, জ্যোৎস্না, অন্ধকার সব সমান। সে রাত্রে বর্ষাস্নাত বনভূমির মধ্যে দিয়ে মেঘ ভাঙা জ্যোৎস্নার আলোয় দুজনে উঠছে উঠছে। এমন সময় অ্যালভারেজ পেছন থেকে বলে উঠল, শঙ্কর, দাঁড়াও, ওই দেখো। অ্যালভারেজ ফিল্ড গ্লাস দিয়ে ফুটফুটে জ্যোৎস্নালোকে বাঁ পাশের পর্বত শিখরের দিকে চেয়ে দেখছে। শঙ্কর ওর হাত থেকে গ্লাসটা নিয়ে সেই দিকে দৃষ্টি নিবদ্ধ করল। হ্যাঁ, সমতল খাঁজটা পাওয়া গেছে। বেশি দূরেও নয়, মাইল 2 মধ্যে, বাঁ দিক ঘেঁষে। অ্যালভারেজ হাসি মুখে বলল, দেখছো দেখছো স্যাডেলটা? থামবার দরকার নেই, চলো আজ রাত্রে স্যাডেলের উপর পৌঁছে তাঁবু ফেলবো। শঙ্কর আর সত্যিই পারছে না। এই দুর্ধর্ষ পর্তুগিজটার সঙ্গে হীরের সন্ধানে এসে সে কি ঝকমারি না করেছে। শঙ্কর জানে অভিযানের নিয়মানুযায়ী দলপতির হুকুমের উপর কোনো কথা বলতে নেই। এখানে অ্যালভারেজই দলপতি, তার আদেশ অমান্য করা চলবে না। কোথাও আইনে লিপিবদ্ধ না থাকলেও পৃথিবীর ইতিহাসের বড় বড় অভিযানে সবাই এই নিয়ম মেনে চলে, সেও মানবে। অবিশ্রান্ত হাঁটবার পরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ওরা এসে স্যাডেলে যখন উঠল, শঙ্করের তখন আর 1 পাও চলবার শক্তি নেই। স্যাডেলটার বিস্তৃতি 3 মাইলের কম নয়। কখনো বা 200 ফুট খাড়া উঠেছে, কখনো বা 400-500 ফুট নেমে গেছে 1 মাইলের মধ্যে। সুতরাং বেশ দূরারোহ। যতটুকু সমতল ততটুকু শুধুই বড় বড় বনস্পতির জঙ্গল, এরিথ্রিনা, পেনসিয়ানা, রিঠা গাছ, বাঁশ বা বন্য আদা, বিচিত্র বর্ণের অর্কিডের ফুল ডালে ডালে, বেবুন ও কলবাস বাঁদর সর্বত্র। রেডিও মির্চি 98.3 FM এর নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। তাঁবুর বাইরে 3 আঙুলের পায়ের ছাপ। এই কি সেই বনিপ, এই অরণ্যের বিভীষিকা? রাতভর বৃষ্টি থামার পর আবার ওরা চলতে শুরু করলো। অবিশ্রান্ত হাঁটবার পর ওরা পাহাড়ের স্যাডেলটায় এসে পৌঁছল। আরো 2 দিন ধরে ক্রমাগত নামতে নামতে রিক্টাসভেল্ড পর্বতের আসল রেঞ্জের ওপারের উপত্যকায় গিয়ে ওরা পদার্পণ করল। শঙ্করের মনে হলো এদিকে জঙ্গল যেন আরো বেশি দুর্ভেদ্য ও বিচিত্র। আটলান্টিক মহাসাগরের দিক থেকে সমুদ্র বাষ্প উঠে কতক ধাক্কা খায় পশ্চিম আফ্রিকার ক্যামেরুন পর্বতে, বাকিটা আটকায় বিশাল রিক্টাসভেল্ডের দক্ষিণ সানুতে।
সুতরাং বৃষ্টি এখানে হয় অজস্র, গাছপালার তেজও তেমনি। দিন 15 ধরে সেই বিরাট অরণ্যাকীর্ণ উপত্যকায় সর্বত্র দুজনে মিলে খুঁজেও অ্যালভারেজ বর্ণিত পাহাড়ি নদীর কোনো ঠিকানা বার করতে পারল না। ছোটখাটো ঝর্ণা দু একটা উপত্যকার উপর দিয়ে বইছে বটে, কিন্তু অ্যালভারেজ কেবলই ঘাড় নাড়ে আর বলে, এসব নয়। শঙ্কর বলে, তোমার ম্যাপ দেখো না ভালো করে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অ্যালভারেজের ম্যাপের কোনো নিশ্চয়তা নেই। অ্যালভারেজ বলে, ম্যাপ কি হবে? আমার মনে গভীরভাবে আঁকা আছে সে নদী ও সে উপত্যকার ছবি। সে একবার দেখতে পেলেই তক্ষণই চিনে নেব। সে জায়গায় নয়, এই উপত্যকা সে উপত্যকাই নয়। নিরুপায়, খোঁজ তবে। 1 মাস কেটে গেল। পশ্চিম আফ্রিকায় বর্ষা নামল মার্চ মাসের প্রথমে। সে কি ভয়ানক বর্ষা! শঙ্কর তার কিছু নমুনা পেয়ে এসেছে রিক্টাসভেল্ড পার হবার সময়। উপত্যকা ভেসে গেল পাহাড় থেকে নামা বড় বড় পার্বত্য ঝর্ণার জলধারায়। তাঁবু ফেলবার স্থান নেই। এক রাতে হঠাৎ অতি বর্ষণের ফলে ওদের তাঁবুর সামনে একটা নিরীহ ক্ষীণকায় ঝর্ণাধারা ভীম মূর্তি ধারণ করে তাঁবু শুদ্ধ ওদের ভাসিয়ে নিয়ে যাবার জোগাড় করেছিল। অ্যালভারেজের সজাগ ঘুমের জন্য সে যাত্রা বিপদ কেটে গেল। কিন্তু দিন যায় তো ক্ষণ যায় না। শঙ্কর একদিন ঘোর বিপদে পড়ল জঙ্গলের মধ্যে। সে বিপদটাও বড় অদ্ভুত ধরনের। সেদিন অ্যালভারেজ তাঁবুতে তার নিজের রাইফেল পরিষ্কার করছিল। সেটা শেষ করে রান্না করবে কথা ছিল। শঙ্কর রাইফেল হাতে বনের মধ্যে শিকারের সন্ধানে বেরিয়ে পড়ল। অ্যালভারেজ বলে দিয়েছে তাকে এ বনে খুব সাবধানে চলাফেরা করতে, আর বন্দুকের ম্যাগাজিনে সব সময় যেন কার্ট্রিজ ভরা থাকে। আর একটা খুব মূল্যবান উপদেশ দিয়েছে, যেটা এই: বনের মধ্যে বেড়াবার সময় হাতের কবজিতে কম্পাস সর্বদা বেঁধে নিয়ে বেড়াবে, এবং যে পথ দিয়ে যাবে পথের ধারে গাছপালায় কোনো চিহ্ন রেখে যাবে, যাতে ফেরবার সময় সেই সব চিহ্ন ধরে আবার ঠিক ফিরতে পারো, নতুবা বিপদ অবশ্যম্ভাবী। সেদিন শঙ্কর স্প্রিংবক হরিণের সন্ধানে গভীর বনে চলে গেছে। সকালে বেরিয়েছিল। ঘুরে ঘুরে বড় ক্লান্ত হয়ে পড়ে এক জায়গায় একটা বড় গাছের তলায় সে একটু বিশ্রামের জন্য বসল। সেখানটাতে চারধারেই বৃহৎ বৃহৎ বনস্পতির মেলা, আর সব গাছেই গুঁড়ি ও ডালপালা বেয়ে এক প্রকারের বড় বড় লতা উঠে তাদের ছোট ছোট পাতা দিয়ে এমনই নিবিড়ভাবে আষ্টে পৃষ্ঠে গাছগুলোকে জড়িয়েছে যে গুঁড়ির আসল রং দেখা যাচ্ছে না। কাছেই একটা ছোট জলার ধারে ঝাড়ে ঝাড়ে ম্যারিপোসা লিলি ফুটে রয়েছে। খানিকটা সেখানে বসবার পর শঙ্করের মনে হলো তার কি একটা অস্বস্তি হচ্ছে। কি ধরনের অস্বস্তি তা সে কিছু বুঝতে পারল না, অথচ জায়গাটা ছেড়ে উঠে যাওয়ারও ইচ্ছে তার হলো না। সে ক্লান্ত বটে, আর জায়গাটা বেশ আরামেরও বটে, কিন্তু এ তার কি হলো? তার সমস্ত শরীরে এত অবসাদ এলো কোথা থেকে? ম্যালেরিয়া জ্বরে ধরল নাকি? অবসাদটা কাটাবার জন্য সে পকেট হাতড়ে একটা চুরুট বার করে ধরালো। কিসের একটা মিষ্টি মিষ্টি সুগন্ধ বাতাসে। শঙ্করের বেশ লাগছে গন্ধটা। একটু পরে দেশলাইটা মাটি থেকে কুড়িয়ে পকেটে রাখতে গিয়ে মনে হলো হাতটা যেন তার নিজের নয়, যেন অন্য কারো হাত। তার মনের ইচ্ছে সে হাত নড়ে না। ক্রমেই তার সর্বশরীর যেন বেশ একটা আরামদায়ক অবসাদে অবশ হয়ে পড়তে চাইল।
কি হবে আর বৃথা ভ্রমণে, আলেয়ার পিছু পিছু বৃথা ছুটে? এইরকম বনের ঘন ছায়ায়, নিভৃত লতা বিতানে অলস স্বপ্নে জীবনটা কাটিয়ে দেওয়ার চেয়ে সুখ আর কি আছে? একবার তার মনে হলো এই বেলা উঠে তাঁবুতে যাওয়া যাক, নতুবা তার কোনো একটা বিপদ ঘটবে যেন। একবার সে উঠবার চেষ্টাও করতে গেল, কিন্তু পরক্ষণেই তার দেহ মন ব্যাপী অবসাদের জয় হল। অবসাদ নয়, যেন একটা মৃদু মধুর নেশার আনন্দ। সমস্ত জগৎ তার কাছে তুচ্ছ। সেই নেশাটাই তার সারা দেহ অবশ করে আনছে ক্রমশ। শঙ্কর গাছের শিকড়ে মাথা দিয়ে ভালো করেই শুয়ে পড়ল। বড় বড় কটনউড গাছের শাখায় আলো ছায়ার রেখা বড় অস্পষ্ট। কাছেই কোথাও বুনো প্যাঁচার ডাক অনেকক্ষণ থেকে শোনা যাচ্ছিল। ক্রমে যেন তা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে। তারপরে কি হলো শঙ্কর কিছু জানে না। অ্যালভারেজ যখন বহু অনুসন্ধানের পর ওর অচৈতন্য দেহটা কটনউড জঙ্গলের ছায়ায় আবিষ্কার করল, তখন বেলা বেশি নেই। প্রথমটা অ্যালভারেজ ভাবল এই নিশ্চয়ই সর্পাঘাত, কিন্তু দেহটা পরীক্ষা করে সর্পাঘাতের কোনো লক্ষণ দেখা গেল না। হঠাৎ মাথার ওপরকার ডালপালা ও চারধারের গাছপালার দিকে নজর পড়তেই অভিজ্ঞ ভ্রমণকারী অ্যালভারেজ ব্যাপারটা সব বুঝতে পারল। সেখানটাতে সর্বত্র অতি মারাত্মক বিষ লতার বন, যার রসে আফ্রিকার অসভ্য মানুষেরা তীরের ফলা ডুবিয়ে নেয়, যার বাতাস এমনই সুন্দর সুগন্ধ বহন করে, কিন্তু নিঃশ্বাসের সঙ্গে বেশি মাত্রায় গ্রহণ করলে অনেক সময় পক্ষাঘাত পর্যন্ত হতে পারে। মৃত্যু ঘটাও আশ্চর্য নয়। তাঁবুতে এসে শঙ্কর 2-3 দিন শয্যাগত হয়ে রইল। সর্বশরীর ফুলে ঢোল, মাথা যেন ফেটে যাচ্ছে, আর সব সময় তেষ্টায় তার গলা কাঠ। অ্যালভারেজ বলল, যদি তোমাকে সারা রাত ওখানে থাকতে হতো তাহলে সকালবেলা তোমাকে বাঁচানো কঠিন হতো। একদিন একটা ঝর্ণার জলধারার বালুময় তীরে শঙ্কর হলদে রঙের কি যেন দেখতে পেল। অ্যালভারেজ পাকা প্রসপেক্টর, সে এসে বালি ধুয়ে সোনার রেণু বার করল, কিন্তু তাতে সে বিশেষ উৎসাহিত হল না। সোনার পরিমাণ এত কম যে মজুরি পোষাবে না। 1 টান বালি ধুয়ে আউন্স 3 সোনা হয়তো পাওয়া যেতে পারে। শঙ্কর বলল, বসে থেকে লাভ কি, তবু যা সোনা পাওয়া যায় 3 আউন্স সোনার দামও তো কম নয়। সে যেটাকে অত্যন্ত অদ্ভুত জিনিস বলে মনে করেছে, অভিজ্ঞ প্রসপেক্টর অ্যালভারেজের কাছে সেটা কিছুই নয়। তাছাড়া শঙ্করের মজুরির ধারণার সঙ্গে অ্যালভারেজের মজুরির ধারণা মিল খায় না। শেষ পর্যন্ত ও কাজ শঙ্করকে ছেড়ে দিতে হলো। ইতিমধ্যে ওরা মাসখানেক ধরে জঙ্গলের নানা অঞ্চলে বেড়ালো। আজ এখানে 2 দিন তাঁবু পাতে, সেখান থেকে আরেক জায়গায় উঠে যায়, সেখানে কিছুদিন তন্ন তন্ন করে চারধার দেখবার পরে আর এক জায়গায় উঠে যায়। সেদিন অরণ্যের একটা নতুন স্থানে পৌঁছে ওরা তাঁবু পেতেছে। শঙ্কর বন্দুক নিয়ে 2-1টা পাখি শিকার করে সন্ধ্যায় তাঁবুতে ফিরে এসে দেখল অ্যালভারেজ বসে চুরুট টানছে। তার মুখ দেখে মনে হলো সে উদ্বিগ্ন ও চিন্তিত। শঙ্কর বলল, আমি বলি অ্যালভারেজ, তুমি যখন বার করতে পারলে না তখন চলো ফিরি। অ্যালভারেজ বলল, নদীটা তো উড়ে যায়নি, এই বন পর্বতের কোনো না কোনো অঞ্চলে সেটা নিশ্চয়ই আছে। তবে আমরা বার করতে পারছি না কেন? আমাদের খোঁজা ঠিক মতো হচ্ছে না। বলো কি অ্যালভারেজ, 6 মাস ধরে জঙ্গল চষে বেড়াচ্ছি, আবার কাকে খোঁজা বলে?
অ্যালভারেজ গম্ভীর মুখে বলল, কিন্তু মুশকিল হয়েছে কোথায় জানো শঙ্কর? তোমাকে এখনো কথাটা বলিনি। শুনলে হয়তো খুব দমে যাবে বা ভয় পাবে। আচ্ছা, তোমাকে একটা জিনিস দেখাই, এসো আমার সঙ্গে। শঙ্কর অধীর আগ্রহ ও কৌতূহলের সঙ্গে ওর পেছনে পেছনে চলল। ব্যাপারটা কি? অ্যালভারেজ একটু দূরে গিয়ে একটা বড় গাছের তলায় দাঁড়িয়ে বলল, শঙ্কর, আমরা আজই এখানে এসে তাঁবু পেতেছি, ঠিক তো? শঙ্কর অবাক হয়ে বলল, এ কথা মানে কি? আজই তো এখানে এসেছি, না আবার কবে এসেছি? আচ্ছা, এই গাছের গুঁড়ির কাছে সরে এসে দেখো তো। শঙ্কর এগিয়ে গিয়ে দেখল গুঁড়ির নরম ছাল ছুরি দিয়ে খুদে KDA লিখে রেখেছে, কিন্তু লেখাটা টাটকা নয়, অন্তত মাস খানেকের পুরনো। শঙ্কর ব্যাপারটা কিছু বুঝতে পারল না। অ্যালভারেজের মুখের দিকে চেয়ে রইল। অ্যালভারেজ বলল, বুঝতে পারলে না? এই গাছে আমি মাসখানেক আগে আমার নামের অক্ষর দুটি খুদে রাখি। আমার মনে একটু সন্দেহ হয়। তুমি তো বুঝতে পারো না, তোমার কাছে সব বনই সমান। এর মানে এখন বুঝেছ? আমরা চক্রকারে বনের মধ্যে ঘুরছি। এসব জায়গায় যখন এরকম হয়, তখন তার থেকে উদ্ধার পাওয়া বেজায় শক্ত। এতক্ষণে শঙ্কর বুঝল ব্যাপারটা। বলল, তুমি বলতে চাও মাসখানেক আগে আমরা এখানে এসেছিলাম? ঠিক তাই। বড় অরণ্যে বা মরুভূমিতে এই বিপদ ঘটে। একে বলে ডেথ সার্কেল। আমার মনে মাসখানেক আগে প্রথম সন্দেহ হয় যে হয়তো আমরা ডেথ সার্কেলে পড়েছি। সেটা পরীক্ষা করে দেখবার জন্যই গাছের ছালে ওই অক্ষর দুটি খুদে রাখি। আজ বনের মধ্যে বেড়াতে গিয়ে হঠাৎ চোখে পড়ল। শঙ্কর বলল, আমাদের কম্পাসে কি হলো? কম্পাসে একটা দিক ভুল হচ্ছে কিভাবে রোজ রোজ? অ্যালভারেজ বলল, আমার মনে হয় কম্পাস খারাপ হয়ে গেছে। রিক্টার্সভেল্ড পার হবার সময় সেই যে ভয়ানক ঝড় ও বিদ্যুৎ হয়, তাতেই কিভাবে ওর চৌম্বক শক্তি নষ্ট হয়ে গিয়েছে। তাহলে আমাদের কম্পাস এখানে অকেজো? আমার তাই ধারণা। শঙ্কর দেখল অবস্থা নিতান্ত মন্দ নয়। ম্যাপ ভুল, কম্পাস অকেজো, তার উপর ওরা পড়েছে এক ভীষণ দুর্গম গহন অরণ্যের মধ্যে, বিষম মরণ ঘূর্ণিতে। জনমানুষ নেই, খাবার নেই, জলও নেই বললেই হয়, কারণ যেখান সেখানকার জল যখন পানের উপযুক্ত নয়। থাকার মধ্যে আছে এক ভীষণ অজ্ঞাত মৃত্যুর ভয়। জিম কার্টার এই অভিশপ্ত অরণ্যানীর মধ্যে রত্নের লোভে এসে প্রাণ দিয়েছিল। এখানে কারো মঙ্গল হবে বলে মনে হয় না। অ্যালভারেজ কিন্তু দমে যাবার পাত্রই নয়। সে দিনের পর দিন চলল বনের মধ্যে দিয়ে। বনের কোনো কুলকিনারা পায় না শঙ্কর। আগে যাও বা ছিল, ঘূর্ণিপাকে তারা ঘুরছে শোনা অবধি শঙ্করের দিক সম্বন্ধে জ্ঞান একেবারে লোপ পেয়েছে।